নম্বর থেকে শিখবো আজকে। 13 এবং 14 দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক বাকি আছে আমাদের। 13 নম্বরটা বলেছে, কোরাল জোন এন্ডেড ইটস ফিজিক্যাল ইয়ার অন July 31st, 2014. The firm adjusted trial balance as of the end of physical year is shown below. এখানে জুলাই 31, 2014 সালের একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এখন এখানে অনেকগুলো রেওয়ামিলের এন্ট্রি দেওয়া আছে, নিচে বলেছে প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী জাবেদা। আমরা কি সমাপনী জাবেদা শিখেছিলাম? না, আমরা সমন্বয় শিখেছি। ক্লোজিং জার্নাল শিখি নাই? জি স্যার। বোঝানো হয়েছিল লাস্ট ক্লাস। হ্যাঁ, একটু বোঝানো হয়েছিল। লাস্ট ক্লাসে ক্লোজিং জার্নাল করেছিলাম, তাই তো? ঠিক আছে, তাও আমি একটু বলে দিচ্ছি, যারা লাস্ট ক্লাসটা করনি ভিডিও দেখে নিবা। ক্লোজিং জার্নাল শিখেছিলাম। তো ক্লোজিং জার্নাল এখানে কিন্তু অ্যাডজাস্টিং করতে বলে নাই, কারণ এখানে দেখো কোনো সমন্বয় নাই, ডিরেক্ট বলেছে ক্লোজিং জার্নাল করো। তো ক্লোজিং মানে হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা কিভাবে করতে হয় মনে রাখতে হবে, আয় ব্যয় উত্তোলন আর লাভ ক্ষতি। আয় ব্যয় উত্তোলন লাভ ক্ষতি এগুলোর জন্য ক্লোজিং জার্নাল করতে হয়। আয় ব্যয় উত্তোলন লাভ ক্ষতি, আয়ের জন্য কি জাবেদা, ব্যয়ের জন্য কি জাবেদা, লাভ ক্ষতির জন্য কি জাবেদা, উত্তোলনের জন্য কি জাবেদা, এগুলো গত ক্লাসে শিখিয়েছি। তাহলে যারা ক্লাস করেনি ভিডিওটা দেখে ফরম্যাটটা খাতায় উঠাই নিবা। আয়ের জন্য কি জাবেদা, ব্যয়ের কি জাবেদা, একেবারে ফিক্সড জাবেদা, ওই জাবেদাই হবে সবসময় ক্লোজিং করার সময়। এখন ধরো নর্মালি আমরা আয় গুলো কি করি, আয় ক্রেডিট করি, কিন্তু যখন আমি ক্লোজিং শিখবো তখন আয় হয়ে যাবে ডেবিট, বিপরীত দিকে লিখতে হয়। ডেবিট দিকে তখন আয় লিখতে হবে। নর্মালি আয় ক্রেডিট, কিন্তু ক্লোজিং জার্নাল করার সময় আয় হয়ে যাবে ডেবিট। তাহলে প্রথম কাজ হচ্ছে আয়ের জাবেদা। এখানে আয় কোন এন্ট্রিটা খুঁজে বের করতে হবে। দেখো তো রেওয়ামিলের মধ্যে আয় কোনটা দেওয়া আছে, দেখে বলো। সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ, দুইটা আয় আছে। এর বাইরে আর কোনো আয় আছে দেখো তো? না, না স্যার। এর বাইরে আর কোনো আয় নাই, এই দুইটাই আয় দেওয়া আছে, একটা সার্ভিস রেভিনিউ আর একটা হচ্ছে রেন্ট রেভিনিউ। তাহলে আয় নর্মালি ক্রেডিট হয়, কিন্তু ক্লোজিং করার সময় আয় হয়ে যাবে ডেবিট। তাহলে দেখো আমরা সার্ভিস রেভিনিউ ডেবিট দিয়েছি, রেন্ট রেভিনিউ ডেবিট দিয়েছি, আর দুইটা যোগ করে ইনকাম সামারি ক্রেডিট। ইনকাম সামারি মানে হচ্ছে আয় সারাংশ, দুইটা যোগ করে ইনকাম সামারি হবে ক্রেডিট। তাহলে দুইটা আয় আছে, দুইটা আয় হয়ে যাবে ডেবিট আর ইনকাম সামারি হবে ক্রেডিট। তাহলে প্রথম জাবেদাটা হচ্ছে আয়ের জন্য দিতে হবে। এবার সেকেন্ড জাবেদা হচ্ছে ব্যয়ের জন্য। ব্যাখ্যাকে একটু ক্লোজ দিয়ে দিতে হবে। ব্যাখ্যা দিতে হবে টু ক্লোজ দিয়ে, টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে প্রথম জাবেদা আয়ের জন্য। এবার দিতে হবে ব্যয়ের জন্য। ব্যয় সাধারণত আমরা ডেবিট করি, কিন্তু ক্লোজিং করার সময় উল্টা, ব্যয় হয়ে যাবে ক্রেডিট আর ইনকাম সামারি হবে ডেবিট। তাহলে দেখতে হবে এখানে ব্যয় কোনটা কোনটা আছে বলো তো। এখানে ব্যয় আছে কোনটা কোনটা? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটিস স্যালারি এক্সপেন্স। এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, তিনটা আছে। প্রথমে আছে হলো তিনটা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপরে স্যালারিস স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স, স্যালারি ইউটিলিটি এক্সপেন্স, এক্সপেন্স। ইউটিলিটিস এক্সপ্রেস। ইউটিলিটি, এই তিনটা ব্যয় আছে, তাই তো? আর আছে ব্যয়? না, না। না, না। এই তিনটা ব্যয় আছে, তাহলে ব্যয়গুলা হয়ে যাবে সব ক্রেডিট। নর্মালি ব্যয় ডেবিট হয়, কিন্তু ক্লোজিং করার সময় ব্যয় হয়ে যাবে ক্রেডিট আর ইনকাম সামারি হবে ডেবিট। তাহলে দেখো আমরা ইনকাম সামারি ডেবিট করেছি আর সবগুলো ব্যয় ক্রেডিট করেছি। তাহলে এই 70,500 এটা হলো আমার আয়ের টাকা, আর এই 78,600 এটা হলো আমার ব্যয়ের টাকা। একটা হলো আয়ের জাবেদার টাকা, একটা ব্যয়ের জাবেদার টাকা। তো দেখে বলো তো কোনটা বড়, আয় বড় নাকি ব্যয় বড়? ব্যয় বড়। ব্যয় বড়। তাহলে ব্যয় বড় হলে কি লাভ হয় না ক্ষতি হয় বলো? ক্ষতি হয়। ক্ষতি হয়। ক্ষতি হয়। ব্যয় বড় হলে ক্ষতি হয়। তাহলে এই দুটা বিয়োগ করতে হবে, কত টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির জাবেদা হলো ক্যাপিটাল ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট, এটা হচ্ছে ক্ষতির জাবেদা। এই যে ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে, ভাই লাভের জাবেদা কি? এটা উল্টা, লাভের জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, আর ক্ষতি হলে উল্টা, ক্যাপিটাল ডেবিট ইনকাম সামারি ক্রেডিট।
এবার আসো অঙ্কে উত্তোলন দেওয়া আছে কিনা, দেখো তো কোনো উত্তোলন আছে কিনা। ড্রয়িংস আছে, হ্যাঁ অনার্স ড্রয়িংস ড্রয়িং, আছে। এই যে অনার্স ওনার্স ড্রয়িং। ড্রয়িং, এই উত্তোলনের একটা জাবেদা দিতে হবে। উত্তোলনের জাবেদা হচ্ছে নর্মালি উত্তোলন ডেবিট হয়, কিন্তু এখন উত্তোলন হবে ক্রেডিট আর ক্যাপিটাল ডেবিট হবে। তাহলে দেখো উত্তোলন ক্রেডিট আর ক্যাপিটাল ডেবিট, এই হচ্ছে প্রথমে আয়, তারপরে ব্যয়, তারপরে লাভ অথবা ক্ষতি, আর লাস্টে হচ্ছে উত্তোলন। এই জাবেদা দিতে হবে, বুঝতে পেরেছি ক্লোজিং। জি। জি ভাইয়া। জি স্যার। ক্লোজিং করার পরে বি নাম্বারে বলেছে পোস্ট টু ওনার্স ক্যাপিটাল অ্যান্ড ইনকাম সামারি অ্যাকাউন্ট। যদি কোনো রিকোয়ারমেন্টে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কথাটা বলা থাকে, তুমি বুঝে নিবা যে এটা খতিয়ান করতে হবে। যে কোনো জিনিসের সাথে যদি অ্যাকাউন্ট কথাটা উল্লেখ করে দেয়, তার মানে এটা খতিয়ান করতে হবে। তার মানে ওনার্স ক্যাপিটাল, ক্যাপিটালের একটা খতিয়ান করতে হবে, ইনকাম সামারির একটা খতিয়ান করতে হবে। আমরা যে জাবেদা করলাম এই জাবেদা থেকে খতিয়ান করতে হবে। আবার লেখা আছে ইউজ দ্য 3 কলাম ফর্ম, মানে খতিয়ানে 3টা টাকার ঘর হবে, 3 কলাম ফর্ম, 3টা টাকার ঘর। তো দেখো আমরা ক্যাপিটালের একটা খতিয়ান করেছি, ডেট, অ্যাকাউন্টস, টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর ব্যালেন্স। ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট লিখতে হয়, কিন্তু এখানে লিখি নাই কেন, কারণ 3টা ঘর দিতে বলেছে। তাহলে ডেবিট একটা, ক্রেডিট একটা, ব্যালেন্স একটা। এখন ক্যাপিটালে যখন খতিয়ান করব, আগে দেখবো যে রেও মিলের মধ্যে ক্যাপিটাল নামে কোনো এন্ট্রি আছে কিনা। দেখো তো আছে ক্যাপিটাল নামে কোনো এন্ট্রি? জি 7 আছে, ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল, তাহলে এই যে 45,000 টাকা, 45,200 টাকা, এটা আমরা ব্যালেন্স নামে দিব। যেহেতু এটা রেও মিলে আছে, আমরা আগে ব্যালেন্স নামে 45,200 টাকা একদম ডিরেক্ট ব্যালেন্সে বসাবো। এখানে পাশে তুমি ছোট্ট করে সিআর লিখতে পারো, সিআর মানে ক্রেডিট। এরপরে দেখবো, তাহলে রেও মিলের মধ্যে ক্যাপিটাল ছিল, বসাইছি ব্যালেন্স নামে। ভাইয়া এটা এবার না আসো, লিখলেও তো সমস্যা নেই। না লিখলেও সমস্যা নেই। সিআরটিটা হ্যাঁ, এবার আসো জাবেদার মধ্যে কোথায় আছে ক্যাপিটাল। দেখো তো জাবেদায় কোথায় ক্যাপিটাল আছে। দুইটা হচ্ছে জায়গায় ক্যাপিটাল আছে, 8,000 ইনকাম সামারি এখানে, আর হচ্ছে ড্রয়িং এর সাথে। ক্যাপিটাল এখানে একটা আছে না? আচ্ছা, এই ক্যাপিটালটা কি ডেবিট পাশে না ক্রেডিট পাশে? ডেবিট পাশে। তাহলে টাকা বসাবো ডেবিট পাশে, যেহেতু ডেবিট পাশে টাকা বসাবো ডেবিট পাশে, কিন্তু নাম লিখবো বিপরীত নাম, ইনকাম সামারি। নাম লিখবো বিপরীত নাম, কিন্তু টাকা ক্যাপিটাল ডেবিটে আছে, ডেবিটে বসাবো। তাহলে আমরা দেখো এখানে ডেবিট দিকে 8,100 টাকা বসাইছি, কিন্তু নাম লিখেছি ইনকাম সামারি, বিপরীত নামটা। এবার আসো 45,200, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স ছিল আমাদের, আর এইটা কিন্তু ডেবিট পাশে আসতেছে। তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স ছিল, এটা ডেবিট পাশে আসতে, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 37,100 টাকা অবশিষ্ট আছে, এটা ক্রেডিট ব্যালেন্স। এরপরে দেখো ক্যাপিটাল আর কোথায় আছে, পরের এন্ট্রিতে ক্যাপিটাল ডেবিট পাশে আছে। তাহলে এইটাও ডেবিট পাশে আছে, আমরা টাকা বসাবো ডেবিট পাশে, কিন্তু নাম লিখবো ড্রয়িংস। দেখো নাম লিখেছি ড্রয়িংস, টাকা বসাইছি ডেবিট পাশে। তাহলে এখানে তো 37,100, এটা তো ক্রেডিট ব্যালেন্স, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে আর 21,100 টাকা আমার ক্রেডিট ব্যালেন্স অবশিষ্ট আছে। তাহলে ক্যাপিটাল খতিয়ান শেষ। এবার ইনকাম সামারির খতিয়ান দেখতে হবে, ইনকাম সামারি কোথায় কোথায় আছে। প্রথম এন্ট্রিটায় আছে ইনকাম সামারি। তো ইনকাম সামারি ক্রেডিটে, আমরা টাকা বসাবো ক্রেডিটে। ইনকাম সামারি ক্রেডিটে, টাকা বসাবো ক্রেডিটে, কিন্তু নাম লিখবো বিপরীত নাম, দুইটাই, সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ। তাহলে দেখো টাকা বসাইছি ক্রেডিট পাশে, কিন্তু দুইটা নাম আলাদা আলাদা করে লিখে দিছি। প্রথম 64,000 টাকা ব্যালেন্সে বসাইলাম ক্রেডিট ব্যালেন্স, এইটাও তো ক্রেডিট, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ করে 70,500 টাকা ক্রেডিট ব্যালেন্সে লিখলাম। এরপরে দেখো ইনকাম সামারি আর কোথায় আছে, এই যে এইখানে আছে, ইনকাম সামারি ডেবিট দিকে আছে। তাহলে আমরা টাকা বসাবো ডেবিটে, কিন্তু নাম লিখবো এই যে বিপরীত নামগুলো। তাহলে আমরা বিপরীত নামগুলো লিখলাম, আর টাকা বসাবো সব ডেবিট পাশে। তাহলে এখানে 70,500, এটা তো আমার ক্রেডিট ব্যালেন্স। তাহলে এই ডেবিটের 8,000 টাকা বাদ দাও, অবশিষ্ট ব্যালেন্স হচ্ছে 62,500। এই 55,700, এটাও ডেবিট ব্যালেন্স বাদ দাও, থাকে 6,800। এই 14,900, এটাও বাদ দাও, থাকে 8,100। 8,100 ডেবিট ব্যালেন্স। মানে বিষয়টা এরকম যে 6,800 এটা ক্রেডিট ব্যালেন্স ছিল, কিন্তু আমার ডেবিট দিকে 14,900 টাকা চলে আসে, তার মানে ডেবিট দিকে টাকাটা বড় হয়ে গেছে। কত টাকা বিয়োগ করো, বিয়োগ করলে 8,100, তার মানে 8,100 ডেবিট ব্যালেন্স থাকবে। আর স্যার এইখানে ডেবিট ক্রেডিট কি? লিখে দিবা, ডেবিট ক্রেডিট লিখে দিবা। আচ্ছা, আর আরেকটা ইনকাম স্টেটমেন্ট আছে দেখো,
এখানে একটা ইনকাম সামারি আছে। ডেবিট ক্রেডিটটা কি চকের বাইরে লিখবো? ছকের বাইরে না, ছকের ভিতরে লিখবে। আমার জায়গা নাই দেখে আমি বাইরে লিখতেছি, তুমি আচ্ছা, ভিতরে লিখবে। সরি ভাই, সরি। এখানে একটা আরেকটা ইনকাম চিন্তা গেছিল। সামারি দেখো ক্রেডিট পাশে আছে, তাহলে এই টাকাটা ক্রেডিট পাশে লিখবো আর নাম লিখবো ক্যাপিটাল। তাহলে আমি ক্যাপিটাল দিয়ে 8,100 টাকা, এইটা আমি, এটা তো ক্রেডিট পাশে, তো আমার ডেবিট দিকে 8,100 আছে, আবার ক্রেডিট দিকে 8,100 আছে, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়ে আমাদের কোনো ব্যালেন্স এখানে থাকে না। তার মানে হলো ইনকাম সামারিতে শেষে কোনো ব্যালেন্স থাকবে না, কখনোই থাকবে না। এটা মাথায় রাখবা, ইনকাম সামারিতে কখনোই ব্যালেন্স থাকবে না, আলটিমেটলি লাস্টে ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের খতিয়ানটা করতে হবে। আমাদের দুইটা খতিয়ান করতে বলেছে, দুইটাই করে দিব, ক্যাপিটাল আর ইনকাম সামারি। দেখো এটা বুঝতে পারছো কিনা বলো। ভাইয়া ব্যালেন্স থাকবে না, তাহলে কি জিরো লেখা লাগবে না? না জিরো লিখতে হবে অথবা একটা হাইপেন দিয়ে দিবা। জিরোর বা হাইফেন? ওকে। ভাইয়া বুঝছি, কিন্তু অনেক কঠিন লাগতেছে। কঠিন, এটা খাতায় প্র্যাকটিস না করলে কঠিন লাগবে, এটা খাতায় একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ভাইয়া এটা করতে স্কিপ গেলে, করা যাবে না? না না স্কিপ করবা না, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। এটা খাতায় যখন তুমি কোশ্চেন ধরে ধরে আস্তে আস্তে অ্যান্সার করবা, তখন তোমার প্রবলেম বের হবে যে আচ্ছা এটা এটা কিভাবে হলো, এটা এমন হলো কেন। তখন তোমাকে ভিডিওটা দেখতে হবে। তাও যদি প্রবলেম থাকে তখন আবার আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে যে ভাইয়া এই যা ভিডিওটা দেখেছি, কিন্তু এই জায়গাটা এই জিনিসটা বুঝতেছি না। যখনই তুমি খাতায় করতে যাবা তখন তোমার প্রবলেম বের হবে, কিন্তু এখন প্রবলেম বের হবে না। এই জন্য আগে খাতায় করতে হবে। ঠিক আছে, খাতায় করতে গেলেই প্রবলেমটা বের হবে, এই জন্য বাসায় খাতায় করবা। কিন্তু এমনি সহজ আছে আর কি। হ্যাঁ, ওই যে খাতায় করতে গেলে ভুল ত্রুটি বের হবে। আমাদের চোখের দেখায় তো সব ভুল বের হবে না, যখন খাতায় করবা তখন তোমার পার্সোনাল প্রবলেম বের হবে যে কি হচ্ছে। 3 নাম্বারটা বলেছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। আমরা নর্মালি ট্রায়াল ব্যালেন্স মানে জানি রেওয়ামিল, ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল, কিন্তু এটা হচ্ছে পোস্ট ক্লোজিং, তার মানে ক্লোজিং জাবেদা করার পরের রেওয়ামিল, ক্লোজিং জাবেদা করার পরের রেওয়ামিল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া নর্মাল রেওয়ামিলের সাথে ক্লোজিং করার পরের রেওয়ামিলের পার্থক্য কি? আচ্ছা বলো তো, ক্লোজিং জার্নাল আমরা কেন করি, কেউ বলতে পারবা? হিসাব বন্ধ করার জন্য। কোন হিসাব বন্ধ করার জন্য? তার নির্দিষ্ট ব্যবসার সময় আয় ব্যয় সময় শেষে ব্যবসা। কোন মানে হিসাব বন্ধ, কোন হিসাব? চলতি রেওমিলের হিসাব। নামিক হিসাবগুলা ভাইয়া। চলতি হিসাব না, নামিক হিসাব। এই যে বলো তো, জাবেদা করেছো কার আয়ের, কার করেছো ব্যয়, কার করেছো উত্তোলন, এইগুলো না করেছো? তুমি কি কোনো সম্পদের জাবেদা করেছো, কোনো দায়ের জাবেদা করেছো? এগুলো কিন্তু করো নাই। জাবেদা করেছো আয় বন্ধ করার, ব্যয় বন্ধ করার, উত্তোলন বন্ধ করার। তার মানে হলো তুমি নতুন যে রেওয়ামিলটা করবা, ওই রেওয়ামিলের ভিতরে আয়, ব্যয়, উত্তোলন বসবে না। কেন বসবে না? কারণ জাবেদা করে, ক্লোজিং জাবেদা করে তুমি ওই হিসাবগুলো বন্ধ করে দিয়েছো, তাহলে ওই হিসাবগুলো বসবে না নতুন রেওয়ামিলে। এখন তুমি আমাকে বলবা এই রেওয়ামিল থেকে কোন কোন এন্ট্রিগুলো বাদ যাবে। আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও। আচ্ছা, সবার দেখা হয়েছে, এখন বলো আমাকে যে কোনগুলা বাদ যাবে। 8 থেকে বাকি যা আছে। 8 থেকে 13। 8 থেকে 13 সব বাদ যাবে। কেন? কারণ এইগুলো আমরা অলরেডি বন্ধ করে ফেলেছি। কিভাবে বন্ধ করেছি? এখানে এই যে ক্লোজিং Closing জাবেদা entry করে দিয়ে। খতিয়ান করে আমরা হিসাবগুলো বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, যার ভাইয়া কারণে বলো। 7 বাদ যাবে না? অনার্স ক্যাপিটাল। আচ্ছা, 7টা বাদ যাবে না, তার কারণ হচ্ছে আমরা কি ক্লোজিং এর মধ্যে ক্যাপিটাল হিসাব বন্ধ করেছিলাম ক্লোজিং জার্নাল করার সময়? ও না। আমরা আয়ের জাবেদা করেছি, ব্যয়ের জাবেদা করেছি, লাভ ক্ষতি করেছি, উত্তোলন করেছি, ক্যাপিটাল কিন্তু বন্ধ করি নাই। তবে যখন আমি 7 নাম্বার এন্ট্রিটা লিখবো, এইখানে যে 45,200 আছে এই টাকাটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ এইটার আমরা খতিয়ান করেছি একটা, এই খতিয়ানের লাস্টের যে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সটা লিখতে হবে, 21,100, এই টাকাটা লিখতে হবে। তাহলে আমরা যখন নতুন একটা ট্রায়াল ব্যালেন্স করব, সব আগের এন্ট্রিগুলো সুন্দর করে যেটা ডেবিটে আছে ডেবিটে, ক্রেডিটে আছে ক্রেডিটে বসাই দিব। শুধুমাত্র ক্যাপিটাল লেখার সময় খতিয়ান থেকে ব্যালেন্সটা নিব, তাহলে আমাদের দুই পাশ মিলে যাবে। বুঝতে পেরেছি?
জি। তাহলে এটা ছিল পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, পরীক্ষায় আসবে এই অঙ্কটা 13। 3টা করে কোয়েশ্চেন আসবে। 3টা করে আসবে রিকোয়ারমেন্ট। এইটা আসবে অথবা এইটার মতো দেখতে আর একটা আসবে, যমজ। ভাইয়া, বলো। সবগুলা ট্রায়াল ব্যালেন্স বের করার নিয়ম কি একই, যেমন অ্যাডজাস্টিং এর তারপরে আর বাকিগুলার? হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স কোনটা বের করা বললে? ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, অ্যাডজাস্টিং এর যে আছে ওইটার নিয়মও কি এরকমই? যেগুলো অ্যাডজাস্টিং এ বসবে ওগুলা ট্রায়াল ব্যালেন্স আর বসবে না? নর্মালি নতুন যে ট্রায়াল ব্যালেন্সটা করলাম, এইটা সব সময় ক্লোজিং এর পরেই করতে হবে। নতুন কোনো ট্রায়াল ব্যালেন্স করতে বললে এটাকে বলবে যে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এটা যেভাবে এখন করলাম, ক্লোজিং করার পরে আয় ব্যয় হিসাবগুলো বাদ দিয়ে, তোমার অন্য কোনো অঙ্কেও যদি করতে বলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, সেম প্রসেসে করতে হবে এখন যেভাবে করলাম। আর অ্যাডজাস্টিং তো ওইটা তো শিখেছোই, অ্যাডজাস্টিং। ভাই, ভাইয়া অ্যাডজাস্টিংটা আবার একটু বলে দিলে ভালো হয়। অ্যাডজাস্টিং বলে দিব বলতে এতদিন যা ক্লাস নিয়েছি সবই তো অ্যাডজাস্টিং এর। মানে অ্যাডজাস্টিং এ ট্রায়াল ব্যালেন্সটা কেমনে করবো ওটা একটু বলেন। অ্যাডজাস্টিং এর ট্রায়াল ব্যালেন্স আসে না, শুধু ক্লোজিং এর ট্রায়াল ব্যালেন্স আসে। ও তবে আচ্ছা। তবে যদি কখনো দিয়ে দেয় যে অ্যাডজাস্টিং এর ট্রায়াল ব্যালেন্স করো, তখন তুমি করবা, যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি তুমি বসাবা ট্রায়াল ব্যালেন্সে। কিন্তু মনে করো যে তুমি সার্ভিস রেভিনিউ, এটা তার বাদ দিবা না, এটা বসাবা। কিন্তু এখানে 64,000 টাকা আছে, 64,000 টাকা বসাবা না। তাহলে কোন টাকা বসাবা? আগে দেখবা যে তুমি অ্যাডজাস্টিং যে জাবেদা করেছো ওই জাবেদায় কত টাকা আছে সার্ভিস রেভিনিউ, ওই জাবেদার টাকার সাথে এই টাকা যোগ বিয়োগ করে তারপরে বসাইতে হবে। বুঝতে পেরেছো? এরকম জি। অঙ্ক সাধারণত আসে না, বাট তারপরে প্রশ্ন করলে এই জন্য বললাম যে অ্যাডজাস্টিং জাবেদা করার পরে দেখবা যে সার্ভিস রেভিনিউ নামে অ্যাডজাস্টিং এ কোনো এন্ট্রি আছে কিনা। যদি থাকে তাহলে এই 64,000 টাকার সাথে ওই টাকাটা যোগ বিয়োগ করতে হবে। এখন ভাইয়া কখন যোগ করব কখন বিয়োগ করব? সার্ভিস রেভিনিউ এখানে ক্রেডিট পাশে আছে, আর জাবেদায় অ্যাডজাস্টিং জাবেদা করার পরে যদি সেটাও ক্রেডিট পাশে থাকে তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ করে বসাইতে হবে। আর যদি সেটা ডেবিট পাশে বসে তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে বাকি টাকা বসাইতে হবে রেওয়ামিলের মধ্যে। ঠিক আছে? ওকে। স্যার, প্রবলেম 7-8 এর যে কোনো একটার বেসিক, দোনোটা তো সেম অঙ্ক, ওইটার যে কোনো একটার বেসিক আরেকবার বুঝাই দিবেন। 7-8 হ্যাঁ, এ 7-এ আমার নিজেরই প্রবলেম ছিল। 7-এ যখন তুমি অঙ্ক করবা তখন তোমাকে আগে থেকে একটা জিনিস জানতে হবে। বলো তো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটার সাথে আমরা কোন এন্ট্রিটা বসাই সব সময়? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে যেহেতু কোনো সমন্বয় নাই কিন্তু টাকার ঘর আছে দুইটা, এই টাকার ঘরে যেটা পার্থক্য সেটার জন্য জাবেদা বসবে। যেমন ক্যাশ এখানেও 20,000, এখানেও 20,000, এটার কোনো জাবেদা হবে না। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 4,000, এখানে 6,000, এখানে ডিফারেন্স আছে, 2,000 টাকা ডিফারেন্স আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক সার্ভিস রেভিনিউ। তাহলে দেখো এখানে সার্ভিস রেভিনিউ এইটাও 2,000 টাকা ডিফারেন্স আছে, কারণ আগে কোনো টাকা নাই, নতুন টাকা হচ্ছে 2,000। তাহলে এখানেও 2,000 ডিফারেন্স, এখানেও 2,000 ডিফারেন্স, এটার জন্য জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 1,500 টাকা, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 1,500 টাকা। তাহলে এটা জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বুঝতে পারছো কিভাবে কেন হবে? এটার কেন দিব? এটার তো ডিফারেন্স নাই, তাহলে আমি এটার কেন দিব? এইটারও ডিফারেন্স আছে, এটার আনঅ্যাডজাস্টেডে কোনো টাকা নাই, তার মানে আনঅ্যাডজাস্টেডে 0 টাকা ছিল, অ্যাডজাস্টেডে 1,500 টাকা, তার মানে এটার ডিফারেন্স 1,500 টাকা। সেম ভাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে এখানে অ্যাকুমুলেটেডে কোনো টাকা ছিল না, 0 টাকা ছিল, অ্যাডজাস্টেডে 1,500 টাকা আসছে, তার মানে এটার ডিফারেন্সও 1,500 টাকা। এই জন্য জাবেদা তো দিতে হবে। অ্যাডজাস্ট তো হয়েই গেছে, তাইলে আমি অ্যাডজাস্টেড জার্নাল কেন দিব? অ্যাডজাস্ট হয়ে গেছে, তো এই অ্যাডজাস্ট আগে 0 ছিল এখন 1,500, ডিফারেন্স যে 1,500, এইটার জন্য তোমাকে জাবেদা দিতে হবে না যে কত টাকা ডিফারেন্স হলো, এই টাকাটা কোত্থেকে আসলো, এটার তো জাবেদা দিতে হবে।
না হলে আনঅ্যাডজাস্টেডে কোনো টাকা নাই, অ্যাডজাস্টেডে হুট করে 1500 টাকা দিয়ে দিলে তুমি এই টাকাটা কোথা থেকে আসলো, এটা তো জাবেদা দিতে হবে একটা। তার মানে দুই সাইডেই থাকতে হবে। দুই সাইডেই ডিফারেন্স সেম হইতে হবে। যেমন ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি, প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে 4500, এখানে 2000, তাহলে কমে গেছে 2500 টাকা কমে গেছে, তাহলে ডিফারেন্স হচ্ছে 2500 টাকা। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স এক্সপেন্সের সম্পর্ক দেখো, ওখানে 2500 টাকা থাকবে। এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 2500 টাকা, তার মানে ডিফারেন্স সেম হতে হবে। তার মানে এটা আগে কোনো টাকা ছিল না, এখন নতুন করে ডিফারেন্স হচ্ছে 2500 টাকা। এইভাবে জাবেদাগুলো করতে হবে। ভাই আমার না একটা কোশ্চেন ছিল বলো। এমনিতেই। এখানে রেন্ট রেভিনিউ যে জাবেদাটা, এটা বুঝি নাই, মানে এটা কেমনি কি হইলো, আবার রিভার্সিং ও হচ্ছে অ্যাকাউন্টের যে রিসিভেবল ওইটা কেন আসলো না? আনআর্ন রেন্ট দুইটা রেভিনিউ জিনিস। আছে 4500, কমে 3000 টাকা হয়েছে, তার মানে 1500 টাকা ডিফারেন্স। আনআর্ন রেন্ট রেভিনিউ এর সাথে রেন্ট রেভিনিউ যায়, তাহলে রেন্ট রেভিনিউ 1500 টাকা ডিফারেন্স, আগে কোনো টাকা ছিল না এখন 1500, তার মানে এখানেও 1500 টাকা ডিফারেন্স। তাহলে জাবেদা দিবা আনআর্ন রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। তো এখানে তো রেন্ট রেভিনিউ ডেবিট দেওয়া। না, ওই যে টাকাটা বললাম, ওই যে আমি মার্ক করে দিছি, রেন্ট রেভিনিউ 1500 টাকা ক্রেডিট পাশে, আনার রেন্ট স্যার রেভিনিউ রিভার্সিং জার্নাল 1500। আরেকবার করাবেন? রিভার্সিং করতে হয় বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, আগে অ্যাডজাস্টিং করে নিতে হয়। অ্যাডজাস্টিং করার পরে এখান থেকে দেখতে হবে যে কোনগুলো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়ের মধ্যে পড়ে। শুধু সেই জাবেদাগুলো উল্টা করে লিখে দিতে হবে। যেমন আমি যদি বলি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কিন্তু বকেয়া আয় ব্যয়ের মধ্যে পড়ে না, তাই এটার কোনো রিভার্সিং হবে না। কিন্তু আমি যদি বলি স্যালারি পেয়েবল, এটা কিন্তু বকেয়া ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে এটা রিভার্সিং হবে, উল্টা করে জাবেদা দিবা, স্যালারি পেয়েবল ডেবিট হবে, স্যালারি এক্সপেন্স ক্রেডিট হবে। তাহলে ইন্টারেস্ট পেয়েবল, এটাও বকেয়া ব্যয়ের মধ্যে পড়ে, এইটাও উল্টা করে জাবেদা দিয়ে দিবা। বুঝতে পেরেছো? ভাইয়া রিভার্সিং এ অ্যাকাউন্ট রিসিভেবলটা কেন আসে নাই? অ্যাকাউন্ট রিসিভেবল দিবা, ওরা যদি না দেয় তুমি দিবা, হ্যাঁ এটা বকেয়া আয়ের মধ্যে পড়ে, এটা দিবা। এটাই তো, এখানে দেখি যে দেওয়া নাই। না দিলেও তুমি দিয়ে দিবা, ঠিক আছে। আর অ্যাকাউন্টস পেয়েবলের দিব না? না, অ্যাকাউন্টস পেয়েবলে রিভার্সিং হয় না, কারণ ওইটা তো বকেয়া অগ্রিমের মধ্যে পড়তেছে না। স্যার তাহলে এখানে হচ্ছে প্রবলেম 4-এ ইন্স্যুরেন্সের একটা রিভার্সিং জার্নাল দেওয়া হয়েছে, কিন্তু প্রবলেম 7-এ কেন ইন্স্যুরেন্সের রিভার্সিং জার্নাল দেওয়া হয় নাই? আচ্ছা, ইন্স্যুরেন্স তখনই দিতে হবে, বিষয়টা এরকম যে এই জাবেদাটা খেয়াল করো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটার কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স আছে, অগ্রিম বীমা, এটা কিন্তু অগ্রিম ব্যয়ের মধ্যে পড়ে। অগ্রিম ব্যয়ের মধ্যে পড়লেও এটা রিভার্সিং জাবেদা হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অগ্রিম ব্যয় তাও রিভার্সিং কেন হবে না? আচ্ছা বলো, অগ্রিম ব্যয় এটা কি দায় না সম্পদ? সম্পদ। 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 সম্পদ কি ডেবিট দিকে থাকে না ক্রেডিট পাশে থাকে? ডেবিট ডেবিট। পাশে। ডেবিট পাশে ডেবিট থাকে, কিন্তু পাশে। এইখানে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে নাই, আছে? না। যদি ডেবিট পাশে থাকতো এটা রিভার্সিং করতাম, ডেবিট পাশে নাই, তার মানে এটা অলরেডি রিভার্সিং করা আছে, এটা আমরা রিভার্সিং করতে হবে না। এই জন্য এটা অগ্রিম ব্যয় হওয়া সত্ত্বেও আমরা এটাতে রিভার্সিং করতেছি না, কারণ এটা ডেবিট দিকে থাকার কথা ছিল। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, স্যালারি পেয়েবল, বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় এক ধরনের দায়, বকেয়া ব্যয় এক ধরনের দায়, দায় ক্রেডিট পাশে থাকে, দেখো এটা ক্রেডিট পাশেই আছে, এটা রিভার্সিং করতে হবে। বুঝতে পেরেছো? রিভার্সিং এর যে ক্লাস নিয়েছি তার মধ্যে এগুলো শিখাইছি, তাহলে ওই ক্লাসের ভিডিওটা আবার দেখতে হবে। ভাইয়া বলো। প্রবলেম নাম্বার 10-এ একটা প্রবলেম ছিল আমার। বলো 10-এ কি প্রবলেম? এখানে 6 নম্বর যে এন্ট্রিটা, হ্যাঁ শুধু এখানে দশ দশ হাজার হাজার টাকার টাকা জন্য কেন জাবেদা আসলো? হবে, এখানে 40,000 টাকা আনআনড্রেড, কিন্তু 10,000 টাকা আমার কারেন্ট পিরিয়ডে আয় হয়েছে, মানে এই চলতি মাসে আয় হয়েছে 10,000 টাকা, তার মানে চলতি মাসে যেটা আয় ব্যয় হবে ওইটার জন্য আমাদের অ্যাডজাস্টিং জাবেদা করতে হবে। তার মানে মানে এই 40,000 টাকাটা আনআনড্রেড, এখানে হবে না? না এটা এটা হচ্ছে রেওয়ামিলের এন্ট্রি। নর্মালি এখানে রেওয়ামিল দেওয়া নেই, বাট এখানে অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে আনান রেন্ট আছে 40,000, কিন্তু অনলি 10,000 টাকা আর্ন হয়েছে, তাহলে এই 10,000-এর জন্য জাবেদা দিবা, 40,000 টাকা ওটা রেওয়ামিলের এন্ট্রি। আর 12 নম্বর একটা হ্যাঁ, প্রবলেম ছিল। আচ্ছা 12 নম্বরে বলো কি প্রবলেম? 2 নম্বরে এখানে টাকার ক্যালকুলেশনটা বুঝি নেই, মানে কিভাবে করলো।
প্রথমে 12% করবা, এখানে নোটস পেবল আছে 20,000, 20,000-এর 12% করবা। আমাদের অঙ্কটা কিন্তু 1 বছরের। এই যে এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, 1 বছরের অঙ্ক। তা প্রথমে 12% করবা, 12% করলে 1 বছরের সুদ বের হয়। কিন্তু 1 বছরের অঙ্ক তো না, আমার এখানে এপ্রিলের 1 থেকে শুরু হয়েছে নোটস পেবলটা। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়, সেই কয় মাসে সুদ নিতে হবে? 9 মাস 9 মাস। হয় এপ্রিল থেকে ডিসেম্বর। তাহলে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করবা। এই যে দেখো এখানে 12 দিয়ে ভাগ, এটা ভাগ হবে, 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ। না 12% মনে হয় এটা ও ছিল। আচ্ছা আচ্ছা, 12%, সরি। 12% করবা, 12% করার পরে 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। আচ্ছা, আর এখানে 100 করলো কেন আবার? ও না, 100 দরকার নেই, ওখানে অন্যভাবে করেছে আর ও, কি। আচ্ছা ওই যে আচ্ছা। পার্সেন্টের পরিবর্তে আর 100 দিছে আর কি, এখানে ওটা 3 দরকার আছে। নাম্বারটাও বুঝি নেই, 3 আর 4 তিন দুইটাই বুঝি নাম্বারটা নেই। সেম ভাবে দেখো, এটারও ক্যালকুলেশন। ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে 1 বছরের জন্য, কিন্তু দিয়েছে কবে? জুলাইতে দিয়েছে, অর্ধেক, তার মানে 6 মাসের ধরতে হবে। এখানে খরচ দেওয়া আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, খরচ থাকলে সম্পদে যাবে না, তাহলে সম্পদ ডেবিট হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এখন এখানে যে টাকাটা দেওয়া আছে 1800 টাকা, এটা 1 বছরের। তো 1 বছর মানে 12 মাস, 12 দিয়ে ভাগ করবা। আর জুলাই 1 থেকে ডিসেম্বর, এটা হলো 6 মাসের হলো খরচ। তাহলে বাকি 6 মাস সম্পদ আছে। তাহলে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ 1800-কে, 6 মাসের টাকা বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এবার। আর 4 নাম্বারটা? 4 নাম্বারটা হচ্ছে কনসাল্টিং। এখানে কনসাল্টিং রিলেটেড এন্ট্রি দেওয়া আছে, আয় দেওয়া আছে। আয় থাকলে দায়ের যাবে না, দায় ক্রেডিট হবে। তাহলে এখানে কনসাল্টিং রেভিনিউ কনসাল্টিং ডেবিট কথাটা কি উল্লেখ করাই লাগবে, মানে এমনি উল্লেখ দিলে করা হবে লাগবে, না? যেহেতু এখানে বলা আছে যে কনসাল্টিং রেভিনিউ। এটা তো সার্ভিস রেভিনিউ না, মানে এটা কনসাল্টিং রেভিনিউ বলা আছে, এই জন্য আমরাও কনসাল্টিং রেভিনিউ দিব, ঠিক আছে? কনসাল্টিং আচ্ছা রেভিনিউ ডেবিট, আনআন কনসাল্টিং রেভিনিউ ডেবিট ক্রেডিট। আয় থাকলে দায়ের যাবে না, দায় ক্রেডিট হবে, আনআন ক্রেডিট হবে, ঠিক আছে? স্যার টাকা কি যেটা আছে ওইটাই হবে না? টাকা যেটা আছে এটাই এটাই দায়ের টাকা, 1100 টাকা। স্যার আমাদের অ্যাকাউন্টিং এর যে থিওরি প্রশ্নগুলো এগুলা যদি একটু দিতেন, মানে আমি আমাদের তো সামনে ফেব্রুয়ারিতে পরীক্ষা। আমি একটা শীট আজকে রাতেই দিয়ে দিব তোমাদের গ্রুপে, ঠিক আছে? আজকে রাতেই দিয়ে দিব। 14 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক। এটা বাসায় করবা হোমওয়ার্ক। এটা অ্যাডজাস্টিংও করতে হবে, ক্লোজিংও করতে হবে, রিভার্সিংও করতে হবে, তিনটাই করতে বলেছে। 14 নম্বরটা হোমওয়ার্ক থাকবে বাসায়। আমরা অ্যাডজাস্টিং এর মোটামুটি সব অঙ্ক শেষ করে ফেলেছি, এখন কাজ হচ্ছে তোমার বাসায় প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য আমি আরো কিছু অঙ্ক গ্রুপে দিয়ে দিব, ছবি তুলে। সেই অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মেসেঞ্জার গ্রুপে দিব, ঠিক আছে? ফেসবুকে না, মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে দিব। তো সেগুলোও তোমাদেরকে করতে হবে অবশ্যই। তাহলে এটা স্যার করে আমার ফেলো। ইকুয়েশন থেকে একটা কোয়েশ্চেন ছিল, করি? বলো। স্যার, স্যালারিজ টু স্টাফ স্টিল আনপেইড অ্যামাউন্টিং টু টাকা হ্যাঁ। 7,000, ইকুয়েশনের টেবিলে কোথায় কোথায় বসবে? স্যালারি পরিশোধ করা হয় নাই, তার মানে স্যালারি বকে আছে। কিন্তু স্যালারি এক ধরনের খরচ, খরচ হইলে ক্যাপিটালে মাইনাস করতে হবে। আর যেহেতু পরিশোধ করা হয়নি, অ্যাকাউন্টস পে বলে বসবে দায়ের পাশে। স্যার যখন এটা দিয়ে দেওয়া হবে তখন কোথা থেকে মাইনাস হবে? যখন পরিশোধ করবা তখন অ্যাকাউন্টস পেবল মাইনাস করে দিবা, ক্যাশ মাইনাস করে দিবা। কিন্তু স্যার এটা হচ্ছে আমাদেরকে কলেজে করাইছে, অ্যাডজাস্টিং করতে বলছিল। তো হচ্ছে তখন আমাদেরকে অ্যাডজাস্টিং জার্নালে, সরি অ্যাডজাস্টিং না, জেনারেল জার্নালই করতে বলছে। তো হুম। তখন জেনারেল জার্নাল হিসেবে এটা লিখছে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। তখন ম্যাম বলছে অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া যাবে না, তাহলে কি আমরা দায়ের পাশে স্যালারি পেয়েবল নামে একটা ঘর করব? দায়ের পাশে স্যালারি পেবল নামে ঘর করতে হবে না, তুমি অ্যাকাউন্টস পেবলেই দিতে পারবা ইকুয়েশন করার সময়। কিন্তু যখন জাবেদা লিখবা, তুমি জেনারেল জার্নাল করতেছো, তখন হচ্ছে স্যালারি এক্সপেন্স স্যালারি পেবল এই নামে দিতে হবে। কারণ এইটা হলো অ্যাডজাস্টিং জার্নালের এন্ট্রি, কিন্তু জেনারেল জার্নালের মধ্যে দিয়ে দিয়েছে। নর্মালি স্যালারি এক্সপেন্স স্যালারি পেবল এটা অ্যাডজাস্টিং এর জার্নাল, কিন্তু ম্যাম যেহেতু ওখানে জেনারেল জার্নালের মধ্যে দিয়েছে, স্যালারি এক্সপেন্স স্যালারি পেবল লিখতে হবে। কিন্তু ইকুয়েশন করার সময় তুমি অ্যাকাউন্টস পেবলের মধ্যে এটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। বইতে অ্যাকাউন্টস পেবল দিয়েই করে। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের তো ইকুয়েশন যেগুলো পরীক্ষা নিচ্ছেন ওগুলো তো সলিউশন দিলেন না। ইকুয়েশনের সলিউশন দেই নাই? না স্যার। ওকে, ঠিক আছে, মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তো ভুলে গেছি যে সলিউশন দেওয়া হয় নাই। আচ্ছা, দিয়ে দিব, সলিউশন রেডি করা আছে।
আর তোমাদের অ্যাডজাস্টিং মোটামুটি শেষ করেছি। এখন তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, আমি কিছু আরো প্র্যাকটিসের অঙ্ক দিব, আর হোমওয়ার্ক দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে, ওখান থেকে হোমওয়ার্কগুলো একটু করে অবশ্যই সাবমিট করতে হবে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে পোস্ট করে দিলেই হবে হোমওয়ার্কগুলো। এর মাঝে স্যার আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর একটা সলভ ক্লাস দিয়েন। হ্যাঁ, অ্যাডজাস্টিং যেহেতু শেষ করেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যারা করেছে এটা সলভ ক্লাস একটা দিয়ে দিব আমি, ঠিক আছে? একদম স্যার ওভারঅল আমাদের মার্কেটিং দিলে ভালো হতো। বুঝতে পারিনি তোমাদের। স্যার মার্কেটিং এর একটা ক্লাস দিলে মানে ক্লাস দিলে ভালো হইতো, আমাদের মার্কেটিং তো এর সামনে এক্সাম। মার্কেটিং এর ক্লাস তো গত দিনও ছিল না, মার্কেটিং ক্লাস? না না স্যার, মার্কেটিং ছিল না, এটা হিস্টোরি ছিল। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব না, তাহলে। মার্কেটিংও তো ছিল। না আমরা পাইনি। আচ্ছা, হয়তো কোনো ডিপার্টমেন্টে দিয়েছি, কোনোটাই দেই নাই, ঠিক আছে, আমি চেক করে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে, স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।